নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম পরমাণুর গঠন এই অধ্যায়টি। তার মধ্যে আমরা আগের দিন পড়েছি ইলেকট্রন কিভাবে আবিষ্কার হয়েছে, পরমাণুর একটা মূল উপাদান কণা ইলেকট্রন সেটা কিভাবে আবিষ্কার হয়েছে এবং তার পরীক্ষা কিভাবে করা হয়েছিল, ক্যাথোড রশ্মি টিউবের ভেতরে কিভাবে ক্যাথোড রশ্মি তৈরি হয়েছিল এবং সেই ক্যাথোড রশ্মি মধ্যেই ইলেকট্রন কণার অস্তিত্ব কিভাবে আবিষ্কার হয়েছিল। তো আজকে আমরা পড়তে চলেছি প্রোটন, এটা আরেকটা মূল কণা, এটা কিভাবে আবিষ্কার হলো। দেখো, ক্যাথোড রশ্মি যখন আবিষ্কার হলো, মানে ক্যাথোডের দিক থেকে অ্যানোডের দিকে একটা অদৃশ্য রশ্মি প্রবাহিত হচ্ছে, এটা যখন জানা গেল তখন অনেক বিজ্ঞানীর মনেই এই কথাটা এসেছিল যে এর উল্টো ঘটনা, মানে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কি কিছু যাচ্ছে, তো সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা খতিয়ে দেখতে বিজ্ঞানী গোল্ডস্টাইন 1886 সালে তিনি একটা পরীক্ষা করেন। তো তার পরীক্ষার অ্যারেঞ্জমেন্টটাও ঠিক ক্যাথোড রশ্মি টিউবের মতোই ছিল। ক্যাথোড রশ্মি টিউবে যেরকম ক্যাথোড অ্যানোড থাকে, এখানেও ক্যাথোড অ্যানোড ছিল। এখানে একটু তিনি মডিফিকেশন করেছিলেন, একটু পরিবর্তন করেছিলেন। কি করেছিলেন? ক্যাথোড হিসেবে তিনি একটা সচ্ছিদ্র ধাতব পাতকে ব্যবহার করেছিলেন। তার মানে একটা ধাতব প্লেট যার মধ্যে কিছু ছিদ্র করা আছে, ঠিক আছে। তার ছিদ্রটা করার কারণ কি? যাতে এদিক থেকে কোনো পজিটিভ কণা এলে ওই ছিদ্রের ভেতর দিয়ে বেরিয়ে যেতে পারে। বেরিয়ে গিয়ে কি হবে? বেরিয়ে গিয়ে নিশ্চয়ই কাচের দেওয়ালেই পড়বে। তাহলে ওই কাচের দেওয়ালে ক্যাথোডের ঠিক পেছনে এখানে এক জাতীয় জিনিসের আবরণ দেওয়া হয়েছিল, যেটাকে যার সাধারণ নাম হলো ফসফর। এটা এমন এক ধরনের পদার্থ যে এর ওপরে যদি কোনো শক্তি এসে পড়ে তাহলে সেটা তারা অ্যাবজর্ব করে নেবে এবং তারা পুনরায় তার থেকে শক্তি বিকিরণ করবে, ঠিক আছে। যেমন তোমরা প্রতিপ্রভ পদার্থ পড়েছিলে, তো প্রতিপ্রভ পদার্থের একটা নাম পড়েছিলে, যে জিঙ্ক সালফাইড একটা প্রতিপ্রভ পদার্থ, বা বেরিয়াম প্ল্যাটিনো সায়ানাইড। তাহলে এদেরকে জেনারেল টার্ম ফসফর এই শব্দটা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে আমি লিখেছি ফসফর লেয়ার। তাহলে পরীক্ষার অ্যারেঞ্জমেন্টটা একটুখানি দেখে নাও। এদিকটায় আছে অ্যানোড, এদিকে আছে ক্যাথোড। ক্যাথোডটা হলো একটা সচ্ছিদ্র ধাতব প্লেট। ক্যাথোডের পেছন দিকে কাচের দেওয়ালে একটা ফসফরের আবরণ দেওয়া আছে। এখানে এয়ার পাম্প বা গ্যাস পাম্প লাগিয়ে ভেতরের বায়ুকে বের করে নেওয়া যায় বা ভেতরের গ্যাসের চাপ খুব কমিয়ে দেওয়া যায়। এই দুটো তড়িৎদ্বারের মধ্যে উচ্চ বিভব প্রভেদ সৃষ্টি করার ব্যবস্থা রাখা ছিল, ঠিক যেমন ক্যাথোড রশ্মি তৈরি হওয়ার সময় ছিল। গোল্ডস্টাইন এইরকম একটা এক্সপেরিমেন্ট করার পর তিনি দেখতে পেলেন যে এই ক্যাথোডের পেছনে কাচের দেওয়ালে ফসফরের আবরণের উপরে এক ধরনের লাল আভা সৃষ্টি হচ্ছে। তাহলে লাল আভা তৈরি হচ্ছে মানে এখানে কেউ এসে ধাক্কা দিচ্ছে এবং সেখান থেকে শক্তি নিয়ে এই ফসফর লাল আলো বিকিরণ করছে, ঠিক আছে। তার মানে এদিক থেকে এদিকে সত্যিই কেউ আসছে, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে অ্যানোডের দিক থেকে একটা অদৃশ্য রশ্মি আসছে, তাই তার নাম দেয়া হলো অ্যানোড রশ্মি। এবার এই রশ্মিগুলো এই ছিদ্রের মধ্য দিয়ে যেহেতু পাস করে চলে যাচ্ছে, সেজন্য এর আরেকটা নাম দেয়া হলো, তাকে বলা হলো ক্যানাল রশ্মি। গোল্ডস্টাইন কিন্তু এই অ্যানোড রশ্মি বা ক্যানাল রশ্মির অস্তিত্বই শুধু জানতে পেরেছিলেন বা দেখাতে পেরেছিলেন, এর মধ্যে কি আছে বা এই রশ্মির প্রকৃতি কি, এই নিয়ে কিন্তু তিনি খুব একটা কাজকর্ম আর করেননি। অ্যানোড রশ্মির ধর্ম নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন বিজ্ঞানী জে থমসন। তাহলে এর পরে আমরা দেখব অ্যানোড রশ্মির বিভিন্ন ধর্ম। এই ধর্মগুলো কিন্তু থমসনের পরীক্ষা থেকে জানা গিয়েছিল। এবার আমরা আলোচনা করব অ্যানোড রশ্মির বিভিন্ন ধর্ম নিয়ে। তো অ্যানোড রশ্মির এই ধর্মগুলো জানা গিয়েছিল বিজ্ঞানী থমসনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা থেকে, ঠিক আছে। তাহলে সেই জন্য আমরা লিখেছি অ্যানোড রশ্মির ধর্ম, ব্র্যাকেটে লিখেছি থমসনের পরীক্ষা থেকে প্রাপ্ত, ঠিক আছে। তাহলে 1 নম্বর হলো, থমসন বুঝতে পারলেন যে এই রশ্মিগুলো হলো পজিটিভ আধানযুক্ত কণার স্রোত। কি করে বুঝতে পারলেন? ঠিক ক্যাথোড রশ্মিতে যেমন বোঝা গিয়েছিল যে এই রশ্মিকে
দুটো পজিটিভ আর নেগেটিভ এই প্লেটের মাঝখান দিয়ে চালনা করলে দেখা যায় যে এই রশ্মিগুলো নেগেটিভ প্লেটের দিকে বেঁকে যায়। তাহলে সেখান থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে এইগুলো পজিটিভ আধানযুক্ত কণার স্রোত। ঠিক আছে, থমসন এই রশ্মিকে নাম দেন পজিটিভ রশ্মি। এর প্রকৃতি দেখে এর নাম দেন পজিটিভ রশ্মি। নেক্সট 2 নম্বর, তড়িৎ ক্ষেত্রে এর বিক্ষেপ কম। কার তুলনায় কম? ইলেকট্রনের তুলনায় বা ক্যাথোড রশ্মির কণাগুলোর তুলনায় এর বিক্ষেপ কম। তার মানে কি? ধরা যাক এটা নেগেটিভ প্লেট, এটা পজিটিভ প্লেট, তাহলে কণাগুলো নেগেটিভ প্লেটের দিকে বেঁকে যাবে। আগে যে ক্যাথোড রশ্মির ক্ষেত্রে যদি দেখা যায় যে ক্যাথোড রশ্মি যাওয়ার সময় এরকম জায়গায় বেঁকে গেল পজিটিভের দিকে, এই রশ্মিগুলো কিন্তু আরো বেশি দূর গিয়ে তারপরে বেঁকলো। বেশি দূর অব্দি চলে যাচ্ছে কেন? তার কারণ এই কণাগুলোর ভরবেগ বেশি। সেজন্য একই তড়িৎ ক্ষেত্রে ক্যাথোড রশ্মির কণাগুলো যত তাড়াতাড়ি বেঁকে যায়, অ্যানোড রশ্মির এই পজিটিভ কণাগুলো কিন্তু আরো বেশি দূরে গিয়ে বেঁকে। তো সেখান থেকে সিদ্ধান্ত করা যায় যে তাহলে এদের ভরবেগ বেশি ছিল, সেজন্য এদের বেঁকতে সময় লেগেছে। ভরবেগ বেশি মানে এদের ভরও বেশি, তাহলে এদের ভর ইলেকট্রনের চেয়ে বেশি বোঝা গেল। ঠিক আছে। 3 নম্বর, এটা খুব গুরুত্বপূর্ণ, ক্যাথোড রশ্মির ক্ষেত্রে দেখা গিয়েছিল তাদের আধান এবং ভরের অনুপাত যে কোনো গ্যাস বা যে কোনো তড়িৎদ্বারই আমরা নেই না কেন প্রত্যেক ক্ষেত্রেই একই মান পাওয়া যায় আধান আর ভরের। কিন্তু অ্যানোড রশ্মির ক্ষেত্রে দেখা গেল যে আমরা ওই নলের ভেতরে বিভিন্ন গ্যাস নিলে ওই পজিটিভ রশ্মির কণাগুলোর E/m মানে আধান বাই ভরের এই অনুপাতটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পাওয়া গেল। ঠিক আছে। এবং আরেকটা অবাক করার মতো ব্যাপার হলো যে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে এই E/m এর মান সর্বোচ্চ হলো। তাহলে এই মানটা কত? এই মানটা কিন্তু মনে রেখো, কারণ অনেক সময় অবজেক্টিভ প্রশ্নে এই মানটা জানতে চাওয়া হয়। হাইড্রোজেন গ্যাস ব্যবহার করে যে পজিটিভ রশ্মি পাওয়া গেল তাদের ক্ষেত্রে আধান আর ভরের অনুপাত 9.58 × 10⁴ কুলম্ব পার গ্রাম, এই অনুপাতটা পাওয়া গেল। ঠিক আছে, এই অনুপাতটাই কিন্তু সর্বোচ্চ। অন্য যে কোনো গ্যাস ব্যবহার করা হোক না কেন তার ক্ষেত্রে যে E/m এর মান পাওয়া গিয়েছিল সেই সব মানই এই মানের থেকে ছোট। ঠিক আছে। তার কারণ কি? তার কারণ হলো আর কিছুই না, হাইড্রোজেন গ্যাস থেকে যে কণাগুলো পাওয়া গিয়েছিল সেই কণাগুলোর ভর সবচেয়ে কম। অন্য গ্যাস থেকে যে পজিটিভ কণা পাওয়া গিয়েছিল তাদের ভর বেশি হওয়ায়, এমটা বেশি হওয়ায় এই অনুপাতটা তাদের ক্ষেত্রে কমে গেছে। আর হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে পজিটিভ কণার ভর সবচেয়ে কম বলে এই অনুপাতটার মান সর্বোচ্চ হয়। ঠিক আছে। নেক্সট, হাইড্রোজেন গ্যাস ব্যবহার করে যে সমস্ত পজিটিভ কণা পাওয়া গিয়েছিল সেই পজিটিভ কণার ভর দেখা গেল হাইড্রোজেন পরমাণুর সমান। তাহলে আরেকবার বলছি, হাইড্রোজেন গ্যাস ব্যবহার করে যে পজিটিভ কণাগুলো পাওয়া গেল বা তৈরি হলো তাদের ভর হাইড্রোজেন পরমাণুর সমান। তাহলে এই পজিটিভ কণাগুলোকে রাদারফোর্ড নাম দিলেন প্রোটন। তাহলে মাথায় রাখতে হবে প্রোটন নামকরণ কিন্তু করলেন রাদারফোর্ড, এবং সেটা যে কোনো পজিটিভ কণার জন্য নয়, হাইড্রোজেন গ্যাস ব্যবহার করে যে পজিটিভ কণাগুলো পাওয়া গেল তাকে নাম দেওয়া হলো প্রোটন। এই প্রোটনের ভর এবং আধান ক্যালকুলেট করা হয়েছে, এই মানগুলো তোমাদের মনে রাখতে হবে। ভর 1.6725 × 10⁻⁻24 গ্রাম, আর আধান ইলেকট্রনের আধানের সমান, কিন্তু তার প্রকৃতি বিপরীত, ওই জন্য সামনে প্লাস লেখা হয়েছে। ইলেকট্রনের আধানকে আমরা মাইনাস ধরি, তাহলে এখানে ই মানে কিন্তু ই অফ প্রোটন মানে চার্জ বোঝানো হচ্ছে, ইলেকট্রন নয়, কিন্তু এটা প্রোটনের চার্জ বোঝানো হচ্ছে। এটা হলো প্লাস 4.8 × 10⁻⁻10 ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে এই দুটো মান তোমরা মনে রাখবে। এবার দেখা গেল যে যত পজিটিভ কণা পাওয়া গিয়েছিল সেই পজিটিভ কণাগুলোর ভর
এই প্রোটনের ভরের হয় সমান, না হলে তার সরল গুণিতকে আছে। তার মানে হাইড্রোজেন গ্যাস থেকে যে পজিটিভ কণা পাওয়া গেছে তাকে প্রোটন বলছি, অন্য যে কোনো গ্যাস নিয়ে পরীক্ষা করে যে পজিটিভ কণাগুলো পাওয়া গিয়েছে তার ভর দেখা যাচ্ছে হয় একটা প্রোটনের সমান, বা প্রোটনের দ্বিগুণ, বা 3 গুণ, বা 4 গুণ। তাহলে এখান থেকে সিদ্ধান্ত করা যায় তাহলে বিভিন্ন পরমাণুর মধ্যে বিভিন্ন সংখ্যক প্রোটন আছে। তাহলে প্রোটন সমস্ত পরমাণুতেই আছে, সেই জন্য প্রোটনকেও একটা মূল উপাদান কণা বা আদি কণা বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা অ্যানোড রশ্মি কিভাবে আবিষ্কার হলো, তার মধ্যে প্রোটনকে কিভাবে শনাক্ত করা গেল, এসব জানলাম। আচ্ছা, এখান থেকে মাঝে মাঝে অবজেক্টিভ প্রশ্ন আসে, এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের কে আবিষ্কার করেন আর এদের নামকরণই বা কে করেছেন। তাহলে এই প্রসঙ্গ নিয়ে আমরা একটা টেবিল বানাই, যেটা আমাদের খাতায় থাকলে চট করে দেখে নিতে সুবিধা হবে পরীক্ষার আগে। ঠিক আছে, চলো তাহলে আমরা এই তথ্যগুলোকে একটা টেবিলের আকারে খাতায় লিখে রাখি। এবার চলো আমরা দেখে নিই এই মূল কণাগুলো, তাদের আবিষ্কারক হিসেবে কাদের নাম প্রসিদ্ধ এবং তাদের নামকরণ কে করেন। তো আমরা এখনো পর্যন্ত নিউট্রন নিয়ে কিছু কথা বলিনি, কেননা নিউট্রন অনেক পরে আবিষ্কার হয়েছিল। কিন্তু যেখানে আমরা এখন এখানে তালিকাটা বানিয়ে নিচ্ছি, তাহলে এর মধ্যে আমরা নিউট্রনকেও ইনক্লুড করে নিচ্ছি। তাহলে এখানে আছে আবিষ্কারক আর নামকরণ করেন, এই দুটো কলাম আছে, আর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে ইলেকট্রন তার আবিষ্কারক হিসেবে থমসনকেই কৃতিত্ব দেওয়া হয়, কেননা ক্যাথোড রশ্মির মধ্যে যে কণা আছে সেই ইলেকট্রনকে উনি আবিষ্কার করেছিলেন। আর নামকরণ করেন তোমরা জানো জি জে স্টোনি। স্টোনি ইলেকট্রন আবিষ্কার হওয়ার আগেই এই শব্দটা ব্যবহার করেছিলেন যে কোনো নেগেটিভ কণাকেই বোঝাতে, পরে ওই নামটাই এখানে প্রচলিত হয়ে যায়। দ্বিতীয় প্রোটন, প্রোটনের ক্ষেত্রে মনে রেখো আবিষ্কারও রাদারফোর্ড, এর নামকরণও করেন রাদারফোর্ড। ঠিক আছে, তাহলে রাদারফোর্ডই এই পজিটিভ কণার মধ্যে প্রোটন আছে এটা শনাক্ত করেন এবং তার নামকরণও করেন। আর নিউট্রনের ক্ষেত্রে স্যাডউইক, স্যাডউইক কিন্তু এই রাদারফোর্ডেরই ছাত্র ছিলেন। তাহলে স্যাডউইক আবিষ্কার করেন আর এর নামকরণ করে যান রাদারফোর্ড নিউট্রন আবিষ্কার হওয়ার বহু আগে। আমরা এরপরে রাদারফোর্ডের পরীক্ষা এবং রাদারফোর্ডের পরমাণুর মডেল নিয়ে আলোচনা করব। তখন দেখতে পাবে যে রাদারফোর্ড এই নিউট্রন বলে একটা কণা যে পরমাণুর মধ্যে আছে এটা বহু আগেই আন্দাজ করেছিলেন, এবং তার প্রকৃতি যে নিউট্রাল হবে, পজিটিভ বা নেগেটিভ কোনোটাই নয়, এটা আন্দাজ করেই তিনি তার নাম দিয়ে গিয়েছিলেন নিউট্রন। ঠিক আছে, তাহলে এই তালিকাটা তোমরা মনে রেখো, এখান থেকে মাঝে মাঝে অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে। এখানে আরেকজন বিজ্ঞানীর নাম লিখে রেখেছি, মোজলে। মোজলে কেন বিখ্যাত? মোজলে একটা এমন টেকনিক আবিষ্কার করেন যার সাহায্যে কোনো পরমাণুর মধ্যে কতগুলো প্রোটন আছে সেটা বুঝতে পারা যায়। এটা কিন্তু পরবর্তীকালে খুবই তাৎপর্যপূর্ণ হয়েছিল। তো তিনি যে পরীক্ষার টেকনিকটা ব্যবহার করেছিলেন তাকে বলা হয় এক্স রশ্মির বর্ণালী পরীক্ষা। তো এ সম্পর্কে এখন তো তোমাদের কাছে বলে কিছু লাভ নেই, তোমরা আর একটু উঁচু ক্লাসে উঠলে তখন তোমরা এটার সম্পর্কে জানতে পারবে। তো তোমরা এখন শুধু শুনে রাখো যে এরকম এক্স রশ্মির বর্ণালী পরীক্ষা বলে একটা টেকনিক বা একটা পদ্ধতির সাহায্যে তিনি যে কোনো পরমাণুতে কতগুলো প্রোটন আছে এটা বলে দিতে পারতেন। ঠিক আছে, তো এটা পরবর্তীকালে বিভিন্ন ব্যাপারেই খুবই গুরুত্বপূর্ণ বিবেচিত হয়েছিল। এবার সবশেষে যেটা, এই যে আমরা অ্যানোড রশ্মির পজিটিভ কণার কথা বলছি, এই পজিটিভ কণাগুলো আসলে কোথা থেকে এলো? অ্যানোড থেকে কি বেরিয়ে এলো? আসলে কিন্তু তা নয়। ক্যাথোড রশ্মির ধর্ম যদি তুমি আরেকবার মনে করে দেখো তাহলে দেখবে যে ক্যাথোড রশ্মির একটা ধর্ম ছিল যে ক্যাথোড রশ্মি গ্যাসকে আয়নিত করে। এবার কোন গ্যাসের কথা বলা হয়েছে? ক্যাথোড রশ্মি টিউবের ভেতরে যেই গ্যাস ছিল, এবার গ্যাসের অণু বা পরমাণু তাকে ইলেকট্রনের স্রোত যখন ধাক্কা মারে তখন তার গায়ের থেকে কিছু ইলেকট্রন বেরিয়ে আসে। এবার পরমাণু বা অণু থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে তারা ক্যাটায়নে পরিণত হয়। তাহলে সেই ক্যাটায়নগুলোই কিন্তু আসলে পজিটিভ রশ্মির উপাদান কণা।
তাহলে ক্যাথোড রশ্মি তোর মধ্যে তৈরি হচ্ছেই, ওই ক্যাথোড রশ্মির আঘাতে গ্যাসের অণু বা পরমাণুগুলো থেকে যে ইলেকট্রন বেরিয়ে চলে আসছে তারাও ক্যাথোড রশ্মির অংশ হয়ে যাচ্ছে, আর পড়ে থাকা ক্যাটায়নগুলো বা পজিটিভ আয়নগুলো তখন পজিটিভ রশ্মি তৈরি করে ক্যাথোডের দিকে চলতে শুরু করছে। এবার দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাসটা ভেঙে ক্যাথোড রশ্মির ভেতরে হাইড্রোজেন পরমাণু হিসেবে থাকে, তাকে যখন ক্যাথোড রশ্মির কণাগুলো ধাক্কা মারছে তাহলে হাইড্রোজেনের মধ্যে আমরা জানি একটা প্রোটন একটা ইলেকট্রন আছে, তাহলে সেই ইলেকট্রনটা এই ধাক্কায় যদি বেরিয়ে যায় তাহলে পড়ে থাকে হাইড্রোজেনের প্রোটনটা, তাহলে সেই প্রোটনটাই পজিটিভ রশ্মি হিসেবে ক্যাথোডের দিকে চলতে শুরু করে। তাহলে ওই জন্যই দেখা গিয়েছে যে হাইড্রোজেনকে ব্যবহার করে যে পজিটিভ রশ্মি তৈরি করা হয় তার ক্ষেত্রে যে উপাদান কণাগুলো সেগুলোর E/m এর মান সর্বোচ্চ, কেননা সেই কণাগুলো কি, সেই কণাগুলো আসলে একটা প্রোটন। কিন্তু অন্য যে কোনো গ্যাসের ক্ষেত্রে তো একাধিক প্রোটন আছে, কাজে তাদের ভর অনেক বেশি হয়, তো তার ফলে তাদের E/m এর মান কিন্তু অনেকটা কমে যায়। তাহলে আশা করি বুঝতে পারলে যে অ্যানোড রশ্মি কিভাবে তৈরি হয় বা অ্যানোড রশ্মির উপাদান পজিটিভ কণাগুলো কোথা থেকে আসে, তার মধ্যে প্রোটন কিভাবে আবিষ্কার করা হলো। এরপর আমরা আলোচনা করব তেজস্ক্রিয়তা সম্পর্কে, এবং তেজস্ক্রিয়তার সাথে আমাদের পরমাণুর গঠনের কি সম্পর্ক, মানে তেজস্ক্রিয়তা এই ঘটনাটা আবিষ্কার হওয়ার ফলে আমাদের পরমাণুর গঠনকে বুঝতে কি সুবিধে হয়েছিল, এটা নিয়ে আমরা এরপর তেজস্ক্রিয়তা নিয়ে কিছুটা আলোচনা করব। তেজস্ক্রিয়তা নিয়ে আরেকটু ডিটেলসে আলোচনা ক্লাস 10 এর সিলেবাসে আছে, তো তখন তোমরা আরেকটু বেশি করে পড়বে। এখানে আমরা একটা প্রাথমিক ধারণা দেব। তেজস্ক্রিয়তা এই ঘটনাটা প্রথম লক্ষ্য করেন বা আবিষ্কার করেন হেনরি বেকারেল 1896 সালে। হেনরি বা ফরাসি দেশে তাকে অরি বলা হয়, অরি বেকারেল। তো তেজস্ক্রিয়তার আবিষ্কারক হিসেবে বেকারেলের নামটাই উল্লেখযোগ্য বা বেকারেলেরই নাম করা হয়, যদিও পরবর্তীকালে তোমরা মেরি কুরির নাম শুনেছ, মেরি কুরি, পিয়ের কুরি, এরা তেজস্ক্রিয়তা নিয়ে প্রচুর পরীক্ষা নিরীক্ষা করেন। তো যাই হোক, তেজস্ক্রিয়তার ব্যাপারটা কি, যে কোনো তেজস্ক্রিয় মৌলকে রেখে দিলে দেখা যাবে যে তার থেকে ক্রমাগত বিভিন্ন ধরনের রশ্মি বেরিয়ে আসছে, রেডিয়েশন বেরিয়ে আসছে, বিভিন্ন ধরনের যে বেরোচ্ছে এটা কিন্তু পরবর্তীকালে পরীক্ষায় বোঝা গেল। তো এই রশ্মিগুলোর প্রকৃতি কেমন সেটা নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমে যেটা মনে রাখা দরকার যে তেজস্ক্রিয় পদার্থ সেটা যদি মৌলিক অবস্থায় থাকে অথবা কোনো যৌগ হিসেবে থাকে, দু জায়গা থেকেই কিন্তু তার তেজস্ক্রিয়তা ধর্ম সে দেখাতে থাকে। তার মানে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করলে বা অন্য কোনো মৌলের সাথে সে যদি রাসায়নিক বন্ধন করে ফেলে তবুও তার তেজস্ক্রিয়তা ধর্ম কিন্তু একই থাকে। তার মানে হচ্ছে আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়া হলো পরমাণুর বাইরে যে ইলেকট্রনগুলো আছে তার আদান প্রদান, তার মানে এখানে এই ইলেকট্রনের আদান প্রদান হওয়ার ফলেও তেজস্ক্রিয়তা ধর্মের কোনো পরিবর্তন হয় না। আসলে পরবর্তীকালে যেটা জানা গেছে যে তেজস্ক্রিয়তার এই ঘটনাটা সম্পূর্ণই নিউক্লিয়াস জনিত একটা ব্যাপার, তার মানে কোনো একটা অস্থায়ী পরমাণুর নিউক্লিয়াস, সেখান থেকেই এই রশ্মিগুলো বেরিয়ে আসে। তাহলে এখানে আমরা একটা পরীক্ষার ছবি দেখিয়েছি, এই পরীক্ষাটা রাদারফোর্ড করেছিলেন এবং এর মাধ্যমে তেজস্ক্রিয় যে রশ্মি বা যেটাকে তেজস্ক্রিয়তা বলা হয়, যে রেডিয়েশনটা, তার চরিত্রটা কেমন সেটা বোঝার চেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, তাহলে যে কোনো তেজস্ক্রিয় পদার্থ তাকে তুমি যদি এমনি রেখে দাও তাহলে সেই রেডিয়েশন কিন্তু মানুষের পক্ষে খুব ক্ষতিকর। এবং দেখা গেছে যে সীসা বা লেডের তৈরি কোনো কন্টেনারের ভেতরে যদি কোনো তেজস্ক্রিয় পদার্থ রাখা হয় তাহলে এই রেডিয়েশনটা বাইরে আসতে পারে না। তাহলে এখানে একটা লেড বক্স নেওয়া হয়েছে, তার মধ্যে একটা তেজস্ক্রিয় পদার্থ কিছুটা রাখা হয়েছে এবং এর সামনে একটা ধাতব দেওয়াল আছে, এই দেওয়ালের মধ্যে একটা ছিদ্র করা আছে। এটা করার কারণ কি, তার কারণ তেজস্ক্রিয় পদার্থ থেকে তেজস্ক্রিয় বিকিরণ তো সব দিকেই ছড়াবে, তাহলে এইদিকে তো সীসার পাত্র আছে, কাজে এইদিকে বেরোতে পারবে না, এই ছিদ্র দিয়ে বেরিয়ে ও যেন চারপাশে ছড়িয়ে না পড়ে, ওই সরু ছিদ্রের মধ্য দিয়ে একটা সরু জায়গা দিয়ে বেরিয়ে আসছে। এবার
এই রশ্মিটার দুদিকে একটা নেগেটিভ প্লেট আর একটা পজিটিভ প্লেট রাখা হয়েছে, আর এদিকে একটা ফটোগ্রাফিক প্লেট রাখা হয়েছে। ঠিক আছে, তো তাতে দেখা গেল যে এই রশ্মিটা এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এসে তিনটে ভাগে ভাগ হয়ে গেছে। এর একটা ভাগ নেগেটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে আকর্ষিত হয়েছে। এই কি করে যে বেঁকে গেছে এটা বুঝবো কি করে? ফটোগ্রাফিক প্লেটের উপরে দাগ পড়ে যাবে। তাহলে একটা অংশ নেগেটিভ রশ্মি নেগেটিভ তড়িৎদ্বারের দিকে বেঁকে গেছে, একটা অংশ পজিটিভ তড়িৎদ্বারের দিকে বেঁকে গেছে, আর আরেকটা অংশ কোনো দিকেই না বেঁকিয়ে সোজাই চলে গেছে। তাহলে এদের প্রকৃতি যা বোঝা গেল যে একটা অংশ যাকে নাম দেওয়া হলো পজিটিভ আলফা রশ্মি, এই আলফা রশ্মি তার মানে পজিটিভ আধানযুক্ত, বিটা রশ্মি একে বলা হলো এটা নেগেটিভ আধানযুক্ত। তো আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে এই আলফা রশ্মি আসলে হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত। হিলিয়াম পরমাণুর মধ্যে কি আছে? হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2 আর ভর সংখ্যা 4। তার মানে ইলেকট্রন আছে দুটো, প্রোটন আছে দুটো, নিউট্রন আছে দুটো। এবার এর থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি পড়ে থাকবে? হিলিয়ামের নিউক্লিয়াস। এই যে হিলিয়াম 2 4 মাথায় 2+। তাহলে আলফা রশ্মিকে পরীক্ষা করে দেখা গেল সেটা আসলে হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত। তোমরা এটা পরে গিয়ে বুঝতে পারবে যে কোত্থেকে এটা এলো। তবে এটা বলে রাখি, যে সমস্ত তেজস্ক্রিয় মৌল আলফা কণা বিকিরণ করে তার যে খনি বা তাকে যেখানে পাওয়া যায় তার আশেপাশে হিলিয়াম গ্যাস জমে থাকতে দেখা যায়। তার কারণে এই আলফা কণাগুলো বেরিয়ে এসে বায়ুর মধ্যে থাকা গ্যাসীয় পরমাণু অণু এদের সঙ্গে ধাক্কাধাক্কি করে দুটো ইলেকট্রন জোগাড় করে নেয়, করে তারা হিলিয়াম পরমাণু বা হিলিয়াম গ্যাস হিসেবে সেখানে জমতে থাকে। আর যে বিটা রশ্মি বেরিয়ে এলো, একে পরীক্ষা করে দেখা গেল এরা ইলেকট্রন কণা ছাড়া আর কিছু নয়, কিন্তু এদের গতিশক্তি সাধারণ ইলেকট্রনের থেকে অনেক বেশি। ঠিক আছে, আর তৃতীয় যে রশ্মি গামা রশ্মি পাওয়া গেল, এই গামা রশ্মিকে পরীক্ষা করে দেখা গেল এর মধ্যে কোনো কণা নেই। এটা আসলে আলোর মতোই একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যদিও এর শক্তি কিন্তু যথেষ্ট সাধারণ আলোর থেকে অনেক বেশি। তাহলে তেজস্ক্রিয় মৌল থেকে 3 ধরনের রশ্মির কথা আমরা পেলাম: আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি। তো এবার এই সব জেনে আমাদের পরমাণুর গঠন বোঝার ক্ষেত্রে কি লাভ হলো? দেখো, এর আগে আমরা যে ক্যাথোড রশ্মি বা অ্যানোড রশ্মির পরীক্ষায় পজিটিভ কণা নেগেটিভ কণার অস্তিত্বের কথা জানতে পেরেছি, সেটা এখানেও জানা গেল। এখানে জানা গেল কি, পরমাণুকে আরো ক্ষুদ্র কণায় ভাঙা যায়। পরমাণু ভেঙেই তো আলফা কণা বিটা কণা বেরোচ্ছে। এর আগে তো ডাল্টন সাহেব বলে দিয়েছিলেন যে পরমাণু অবিভাজ্য, কিন্তু এখানে দেখা গেল যে একটা প্রাকৃতিকভাবেই পরমাণু ভেঙে বিভিন্ন কণা বেরিয়ে আসছে। তার মানে পরমাণুর মধ্যে আরো ছোট ছোট কণা আছে। দ্বিতীয় হলো, পরমাণুতে পজিটিভ এবং নেগেটিভ কণা আছে। এর আগে ক্যাথোড রশ্মি অ্যানোড রশ্মির পরীক্ষাতেও আমরা তাই দেখেছি। এখানেও জানা গেল যে প্রাকৃতিকভাবেই পরমাণুর মধ্যে থেকে পজিটিভ এবং নেগেটিভ কণা বেরিয়ে আসতে পারে। তাহলে এই সব দেখে রাদারফোর্ড সাহেবের মনে হলো যে এই পজিটিভ নেগেটিভ কণা বিভিন্ন পরীক্ষায় তার অস্তিত্বের জানান দিচ্ছে, তাহলে এরা পরমাণুর ভেতরে কিভাবে আছে বা কোথায় আছে। তো এটা জানার জন্য তিনি একটা পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষাটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো সেই পরীক্ষাটার নাম হচ্ছে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। তাহলে এখানে লিখেছি যে এই দুটো ধারণা থেকেই রাদারফোর্ড আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার পরিকল্পনা করেন এবং সেখান থেকে পরমাণুর গঠন সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারা যায়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। এর পরের ক্লাসে আমরা পরমাণুর গঠন নিয়ে এর পরে কি কি ঘটলো বা কি কি জানা গেল সেইগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।